কবি লিখেছিলেন, ভারত মাতার দামাল ছেলে তুমি ক্ষুদিরাম, বিশ্বব্যাপী ছড়িয়ে দিলে তোমার অজেয় নাম। ভারত মাতার শৃঙ্খলকে টটিয়ে দিলে তুমি, নতুন করে প্রাণ যে পেল তোমার স্বদেশ ভূমি। তোমার হাতে ছোট্ট বোমে কাঁপল ব্রিটিশ শাসন, দেশবাসীকে মুক্তি দিল ওই যে গরল দর্শন। হ্যাঁ, ক্ষুদিরাম বসুর কথা বলছি। ব্রিটিশ শাসনকে খানিকটা হলেও কাঁপিয়ে দিয়েছিলেন। তবে আমরা ইতিহাসের পাতায় মুজাফফরপুর বোমা মামলা, তার ফাঁসির ঘটনা, এর বাইরে আর কিছু তেমন ভাবে তো জানতে পারি না। আমাদের দুর্ভাগ্য হয়তো। তাই আজ যে সমস্ত লোকগাথা আর জনমুখে প্রচলিত কথা আর কিছু কিছু তৎকালীন সময়ের বিচার বিভাগীয় তদন্তের পাতায় রয়েছে, সেই কথাগুলো নিয়েই আপনাদের সামনে এসেছি, আপনাদের জানাবো বলে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হবে বই কি আমাদের। ক্ষুদিরামের জন্মের আগেই তার দুই দাদা শৈশবেই মারা যান। শিশু মৃত্যুর এই অভিশাপ এড়াতে এবং অশুভ নজর থেকে রক্ষা করতে তৎকালীন সামাজিক কুসংস্কার ও লোক বিশ্বাস অনুযায়ী তার দিদি অপরূপা দেবী মাত্র 3 মুঠো খুদ এর বিনিময়ে সদ্যজাত ভাইকে কিনে নেন। চালের খুদ দিয়ে কেনা হয়েছিল বলেই তার নাম রাখা হয় ক্ষুদিরাম। তখন তার বয়স সবে মাত্র 15 বছর। মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের ছাত্র। ক্লাসরুমের ভিতরে অধীর আগ্রহে তিনি তার শিক্ষক মহাশয়ের কাছে জানতে চাইছেন কিভাবে বিপ্লবী হয়ে ওঠা যায়, কিভাবে ইংরেজদের এই ভয়ঙ্কর শাসন থেকে মুক্ত হওয়া যায়। তরুণ তুর্কি। এরপর ধীরে ধীরে বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগ স্থাপন হয়। স্বদেশের কাজের জন্য তিনি পিস্তল চেয়ে স্কুলের শিক্ষক এবং বিপ্লবীদের কাছে আবেদন জানান। তখন তাকে জানানো হয়েছিল যে তিনি এখনো বয়সে ছোট, তবে তার জেদ দেখে শিক্ষক মহাশয় তাকে বিপ্লবী সংগঠন, অনুশীলন সমিতি এবং যুগান্তরের সদস্য হিসেবে সংযুক্ত করেন। 1906 সালের কথা বলছি। মেদিনীপুরে এক জনসভায় তাকে সোনার বাংলা নামে একটি ইস্তাহার বিলি করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিলি করতে শুরু করলেন, কিন্তু তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলি করার সময় এক কনস্টেবল তাকে ধরে ফেলে। চটপটে ক্ষুদিরাম তখন সেই কনস্টেবলকে এক কনুইয়ের আঘাত করে সেখান থেকে পালিয়ে যান। নিজের জামা ছেড়ে পুলিশের হাত থেকে মুক্ত হন। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে মামলা হলেও প্রমাণের অভাবে তিনি সেদিন খালাস হয়েছিলেন। ক্ষুদিরাম বসুকে বৈপ্লবিক চিন্তাধারায় অনুপ্রাণিত কে করেছিলেন, এই প্রশ্ন তো আপনার আমার মনে, আমাদের সবার মনে নিশ্চিতভাবে আসে। আসলে রেভলিউশনারি ক্লাবের প্রতিষ্ঠাতা সত্যেন্দ্রনাথ বসু, তিনি ক্ষুদিরাম বসুর ধমনীতে বিপ্লবের মন্ত্র বীজ রোপণ করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আমরা এমন এক তরুণ বিপ্লবীকে পেয়েছিলাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। এই সত্যেন্দ্রনাথ বসুর অধীনেই ক্ষুদিরাম বোমা তৈরি, পিস্তল চালানো এবং গোপনে বিপ্লবাত্মক চিঠির আদান প্রদান তা করতে শুরু করেছিলেন। এমনকি তার অনুপ্রেরণাতেই কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করার আগে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কলকাতার হেমচন্দ্র কানুনগোর কাছ থেকে বোমা তৈরির জটিল কৌশল শেখেন। হেমচন্দ্র প্যারিস থেকে বিস্ফোরক তৈরি শিখে এসেছিলেন। 1908 সালের 1 মে ক্ষুদিরাম পালাতে পালাতে অবশেষে ওয়েনি স্টেশনে হাজির হয়। দীর্ঘ পথ অতিক্রম করেছে, ক্লান্ত, তৃষ্ণার্ত। স্টেশনের কাছেই এক ভাঙাচোরা চায়ের দোকান। সেই দোকানে তিনি জলটা চাইতে গেলেন, আর সেখানেই দুজন পুলিশ কনস্টেবল ওয়েনি সিং এবং শেরপারসান সিং তাকে ঘিরে ধরেন। চিনতে পারেন। ক্ষুদিরামের আর পালানোর পথ রইল না।
সেই চায়ের দোকানে জল খেতে যাওয়ার পর তার পকেট থেকে রিভলভার বেরিয়ে পড়লে পুলিশ তাকে ধরে ফেলে। তার পায়ে কোনো জুতো ছিল না। টানা 25 মাইল খালি পায়ে হেঁটে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। তারপর জেলে বন্দি থাকাকালীন সময়ে তার অবিচলিত মনোভাব দেখে তৎকালীন সময়ের ব্রিটিশ অফিসাররা ভীষণভাবে চমকিত হয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। আসলে কি জানেন তো, আসলে ক্ষুদিরাম বসু দেশের জন্য লড়াই করেছেন। আর দেশ তো মায়ের সমান। মায়ের অপমান কি সন্তান সহ্য করতে পারে? আর তাই মাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। তাই তো সেদিন ক্ষুদিরাম বিচলিত না হয়ে অবিচলিত ভাবে ব্রিটিশ অফিসারদের সামনে নিজের ভাষা প্রদান করেছিলেন, প্রকাশ করেছিলেন। তাই তো তিনি বিচলিত ছিলেন না। তিনি জানেন এ ভারত মাতার জন্য প্রাণদানের অর্থই হলো নতুন করে দেশকে স্বাধীন করে যাওয়া। তাই তো তিনি সেদিন গর্বিতভাবে ফাঁসির কাঠে হাসি মুখে অবস্থান করেছিলেন। ফাঁসির রায় শোনানোর পর জজ উডম্যান অবাক হয়ে লক্ষ্য করেন যে 18 বছরের এই কিশোরটি হাসছে। জজ সাহেব তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি বোঝো যে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে? ক্ষুদিরাম তার উত্তর দিয়ে বলেছিলেন যে তিনি তা বোঝেন এবং যদি তাকে কিছুটা সময় দেওয়া হয় তবে তিনি ব্রিটিশদের শিখিয়ে দিতে পারেন কিভাবে বোমা বানাতে হয়। এমনকি শুনলে অবাক হবেন, তৎকালীন সময়ের দ্য বেঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছিল ফাঁসির মঞ্চে যখন তাকে তোলা হয় তখনও তিনি ছিলেন সম্পূর্ণ অবিচলিত, নির্ভীক। তৎকালীন সময় এই পত্রিকায় বড় বড় করে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল তার নির্ভীক মনোভাবের কথা। এমনকি তার মৃত্যুর পর ওই যে সেই বিখ্যাত গানটি, একবার বিদায় দে মা ঘুরে আসি, এই কথাটি লিপিবদ্ধ হয়েছিল চারিদিকে। বাংলার তাঁতিরা তাঁত শিল্পে তাঁত বস্ত্রের পারে একবার বিদায় দে মা ঘুরে আসি তা লিখে তাঁত কাপড় ছাপা করেছিলেন। তৎকালীন সময় বিপ্লবী মন্ত্রে দীক্ষিত সবার কাছে তা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল। আলিপুর বোমা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ছিল রাজসাক্ষী নরেন গোসাইয়ের হত্যাকাণ্ড। জেলে থাকাকালীন সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দত্ত তাকে হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভারটি গোপনে মুজাফফরপুর ও কলকাতার সংযোগকারী সূত্রের মাধ্যমে ক্ষুদিরামই সত্যেন বসুর কাছে পৌঁছে দেওয়ার প্রাথমিক পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অনেক গবেষক মনে করেন। কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার কথা তো আমরা সবাই জানি, কিন্তু তার আগে 1907 সালের 6 ডিসেম্বর মেদিনীপুরের নারায়ণগড়ের কাছে বাংলার তৎকালীন গভর্নর স্যার অ্যান্ড্রুজ সাহেবকে হত্যা করার জন্য ট্রেন লাইনে যে বোমা বিস্ফোরণ করা হয়েছিল, ক্ষুদিরাম বসু তাতে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সেই হামলায় ট্রেনটি ক্ষতিগ্রস্ত হলেও গভর্নর খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। সেই ক্ষুদ্র বয়সে ক্ষুদিরাম আমাদের শিখিয়ে গেলেন, দেশের থেকে বড় কেউ নয়। জননী জন্মভূমি অস্ত্র স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি যদি সুরক্ষিত থাকে, জননী যদি সুরক্ষিত থাকেন, তবে আমরা সবাই সুরক্ষিত, তা যেন বুঝিয়ে দিয়ে গেলেন। আজকের দিনে দাঁড়িয়ে তাই তিনি দারুণভাবে আজও প্রাসঙ্গিক। আর যারা আমরা এখনো এদেশের কোণে কোণে থেকে দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টায় লিপ্ত হয়ে আছি, তাদেরকে ক্ষুদিরামকে বুঝতে হবে। ক্ষুদিরামকে বুঝে নিতে হবে এই জন্য যে দেশকে ভালোবাসুন, আগে দেশ, তারপর রাজনীতি, তারপর স্বার্থ। তাই দেশকে ভালোবাসুন। আসুন আমরা সবাই এ দেশের জন্য ভাবি, ভারতের জন্য ভাবি, ভারতের জন্য গর্বিত হই।